দরজা বসে কে? আত্মা.com। আসসালামু আলাইকুম লিসেনার্স, আশা করি সবাই ভালো আছেন। বরাবরের মতো নতুন একটা ঘটনা নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকের ঘটনাটি কিছু গবেষকদের সাথে ঘটে যাওয়া ব্ল্যাক ম্যাজিক রিলেটেড একটা ঘটনা। এটি মাদারীপুর থেকে তুহিন নামে এক বড় ভাই ইমেইলের মাধ্যমে আমাদের কাছে পাঠিয়েছে। আশা করি ঘটনাটি আপনাদের ভালো লাগবে। তাছাড়া আপনাদের সাথে ঘটে যাওয়া বা আপনাদের আশেপাশে মানুষদের সাথে ঘটে যাওয়া এমন যদি কোনো ভৌতিক ভয়ঙ্কর ঘটনা থেকে থাকে, আপনারা চাইলে আমাদের সাথে আমাদের ইমেইল অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করতে পারেন। আমাদের ইমেইল অ্যাড্রেসটি হলো attaofficialon@gmail.com। আমি স্পেলিংটা বলে দিচ্ছি, attaofficialon@gmail.com। আমি আবারও বলছি, attaofficialon@gmail.com। এবং আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি হলো 01783791456। আমি আবারও বলছি, 01783791456। তাছাড়া আপনাদের সুবিধার্থে আমাদের এই ভিডিওর পিন কমেন্টে এবং ডেসক্রিপশন বক্সে আমাদের ইমেল অ্যাড্রেসটি এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া থাকবে। তো বেশি কথা না বাড়িয়ে চলে যাচ্ছে সরাসরি মূল ঘটনাতে। এখানে তুহিন ভাই যেভাবে লিখেছে ঠিক সেভাবেই পড়ে শোনানোর চেষ্টা করছি। আসসালামু আলাইকুম জিশান ভাই। ওয়ালাইকুম আসসালাম। আশা করি ভালো আছেন। আজ আপনাদেরকে যে ঘটনাটি শোনাতে যাচ্ছি, এই ঘটনাটি আমার পাশের গ্রামে ঘটে যাওয়া বহুদিন আগের একটা ঘটনা। আশা করি আপনাদের ভালো লাগবে। এই গ্রামটির নাম কালীপুর। এটি একদম দূরবর্তী এবং দুর্গম একটা স্থানে অবস্থিত। মানুষজন এখানে শান্তিপূর্ণভাবে বসবাস করলেও গ্রামটি নিয়ে বহু পুরনো গল্প ছিল, যা গ্রামের বাইরের মানুষের কাছে বেশ রহস্যময় এবং ভয়াবহ বলে বিবেচিত হতো। বিশেষ করে গ্রামের এক প্রাচীন বটগাছ, যা গ্রামবাসীদের কাছে অলৌকিক ক্ষমতা সম্পন্ন বলে পরিচিত ছিল। বহু বছর আগে এক তান্ত্রিক এই বটগাছের নিচে বসে কালো জাদুর সাধনা করতেন। জনশ্রুতি অনুসারে তিনি কালো জাদুতে এতটাই পারদর্শী হয়ে উঠেছিলেন যে একদিন তার নিজের জাদুই তার উপরে ফিরে আসে এবং সে অদৃশ্য হয়ে যায়। একদিন শহর থেকে কিছু তরুণ গবেষক গ্রামের দিকে আসেন। তারা ঐতিহাসিক কাহিনী নিয়ে গবেষণা করতেন এবং কালো জাদুর রহস্যগুলো মূলত পরীক্ষা করার জন্য এখানে আসে। গ্রামের প্রবীণ লোকেরা তাদের সতর্ক করে দিয়ে বলেছিলেন যে বটগাছের কাছে যেন তারা কখনোই না যায়। কিন্তু তরুণ গবেষকদের কাছে এটা শুধু একটা রহস্য ছিল। তারা এসব আসলে বিশ্বাস করত না। ঘটনাটি আরো কাছ থেকে পর্যবেক্ষণ করতে চেয়েছিল তারা সবাই। ওই গবেষক দলের নেতৃত্বে ছিল রোহিত, যিনি অদ্ভুত এবং রহস্যময় বিষয়গুলো নিয়ে কাজ করতেন। রোহিতদের মতে এ কেবলই গ্রামবাসীদের একটা আতঙ্ক এবং একটা কুসংস্কার। তাই তিনি গ্রামের এক পুরনো কালী মন্দিরের পাশে যে বটগাছটা আছে, ওই বটগাছের কাছে রাত্রি যাপন করার সিদ্ধান্ত নেয়।
রাতে তারা সবাই বটগাছের নিচে একটা ছোট তাঁবু ফেলে। চারপাশে অন্ধকার, শুধু মৃদু বাতাসের শব্দ। মাঝরাতে হঠাৎ করেই মাটি থেকে এক প্রচণ্ড শীতল হাওয়া উঠে আসলো। মনে হচ্ছিল গাছের শিকড়গুলো যেন মাটি ফুঁড়ে বেরিয়ে আসবে। রোহিত অদ্ভুত কিছু অনুভব করতে লাগলে। মনে হচ্ছিল কেউ যেন তাকে এক অদৃশ্য শক্তি দিয়ে টেনে নিচ্ছে। তার শরীর জমে যেতে শুরু করে। তার সঙ্গী প্রিয়া চিৎকার করে ওঠে, তোমার পা মাটিতে ডুবে যাচ্ছে রোহিত। তখন রোহিত দেখলো তার পা ধীরে ধীরে মাটির ভেতরে ঢুকে যাচ্ছে, যেন তাকে গাছের শিকড়গুলো চেপে ধরে নিয়ে যাচ্ছে। সে চিৎকার করতে লাগলো, কিন্তু তার কণ্ঠস্বর একসময় ফিকে হয়ে গেল। আশেপাশে হঠাৎ করে অদ্ভুত এক হাসির শব্দ শোনা গেল। রোহিতের শরীর ক্রমশই মাটির ভেতরে চলে গেল, আর তার চোখগুলো ধীরে ধীরে অন্ধকারে মিশে গেল। প্রিয়ার চিৎকার শুনে অন্য যে গবেষকগুলো ছিল এখানে, তারা জেগে উঠল। তারা রোহিতকে খুঁজতে লাগলো, কিন্তু কোথাও তাকে খুঁজে পেল না। তার অস্তিত্বের কোনো চিহ্ন মাত্র ছিল না। সবাই আতঙ্কিত হয়ে গ্রামের দিকে ছুটল। গ্রামবাসী ঘটনাটি শুনে আবারও সতর্ক করলেন, ওই বটগাছের নিচে কালো জাদু এখনো সক্রিয়। যারা সেখানে যায় তাদের কেউ আর কখনোই ফিরে আসে না। এরপর থেকে প্রিয়া এবং তার সঙ্গীরা প্রতিনিয়ত বিভিন্ন ভয়াবহ স্বপ্ন দেখতে শুরু করে। স্বপ্নে তারা রোহিতকে দেখতে পেতেন, যে তাদের দিকে হাত বাড়িয়ে রোহিত সাহায্য চাইছে, কিন্তু তার চারপাশে কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে আছে। এক রাতে প্রিয়া সেই একই বটগাছের নিচে অজ্ঞান হয়ে পড়ে থাকে। তাকে উদ্ধার করার পর সে জানায় রোহিত নাকি তাকে টেনে নিয়ে সেখানে নিয়ে গেছিল। ওই গ্রামে যে পুরোহিত ছিল, সেই পুরোহিত একদিন জানায় যে বটগাছের নিচে সেই তান্ত্রিকের আত্মা এখনো ঘুরে বেড়ায়, এবং যারা তার অঞ্চলে প্রবেশ করে তাদের শরীরও আত্মাকে সে গ্রাস করে। এই কালো জাদু এতটাই শক্তিশালী ছিল যে তা মৃত্যুর পরও তার আত্মাকে মুক্ত হতে দেয়নি। গ্রামের মানুষ বহুদিন ধরে চেষ্টা করেও সে আত্মাকে মুক্ত করতে পারেনি। পুরোহিত একটা সময় তাদেরকে একটা উপায় বলে দিলেন। তিনি বললেন যে শক্তিশালী জ্ঞানের মাধ্যমে সেই কালো শক্তিকে ধ্বংস করা সম্ভব, তবে তা অত্যন্তই বিপজ্জনক। প্রিয়া এবং তার সঙ্গীরা শেষমেশ গ্রামের পুরোহিতের সাহায্যে সেই যজ্ঞ করার সিদ্ধান্ত নেয়। যজ্ঞের রাতে পুরো আকাশ মেঘে ঢাকা পড়ে, চারদিকে ঝড়ে বাতাস শুরু হয়, আর বটগাছের শিকড় থেকে ধোঁয়া বের হতে শুরু করে। যজ্ঞ শেষে বটগাছের নিচ থেকে এক ভয়ানক চিৎকার শোনা যায়। তারপর সবকিছুই যেন শান্ত হয়ে যায়। রোহিতকে আর খুঁজে পাওয়া যায়নি, কিন্তু তার সেই চিরকালীন দুঃস্বপ্নের অবসান হয়। গ্রামবাসী বিশ্বাস করতে শুরু করে যে কালো জাদুর অভিশাপ অবশেষে মুক্তি পেয়েছে। কিন্তু বটগাছটি এখনো দাঁড়িয়ে আছে, যেন তার অতীতের কাহিনী বারবার মনে করিয়ে দেয়। এই বলে তুহিন ভাই তার ঘটনাটি শেষ করেছে। ধন্যবাদ তুহিন ভাইকে আমাদেরকে এত সুন্দর একটা এবং ভয়ঙ্কর একটা ঘটনা পাঠানোর জন্য, এবং ধন্যবাদ জানাই আমাদের লিসেনার্সদের, যারা না থাকলে আসলে আমরা কিছুই নয়। আপনাদের সাপোর্ট ছাড়া আমাদের একটা মুহূর্ত চলা সম্ভব নয়। আমরা চাই আপনাদেরকে সাথে নিয়ে অনেক দূর পর্যন্ত হাঁটতে। আমরাও আশা করছি আপনারাও আমাদেরকে বেশি বেশি সাপোর্ট করবেন। তাই বলবো, আপনাদের যাদের ভৌতিক ঘটনা পছন্দ, আপনারা যারা ভৌতিক ঘটনা ভালোবাসেন, পছন্দ করেন, অবশ্যই আমাদের আত্মা.com চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন।
আমাদের এই ইউটিউব চ্যানেলে প্রতি রবিবার এবং প্রতি বুধবার রাত ঠিক 11:59 আপনাদের জন্য ভয়ঙ্কর সব ঘটনা নিয়ে আসা হয়। তাছাড়া আপনাদের কথা মাথায় রেখে, আপনাদের কথা ভেবে আমরা প্রতি শুক্রবার একটা বিশেষ এপিসোডের আয়োজন করেছি, যেখানে আরও সব ভয়ঙ্কর ভয়ঙ্কর ঘটনা আপনাদের জন্য আমরা নিয়ে আসি। আশা করি আপনারাও আমাদের সাথে থাকবেন। এছাড়া আজকের ঘটনাটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং যদি ঘটনাটি ভালো লেগে থাকে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন। আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।